নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ব্লগটা নববর্ষের ব্লগ। ভিডিওটি একটু আসতে দেরি হয়ে গেল। ছোটো মেয়েটার শরীরটা একদমই ভালো ছিল না, তো এডিটিং করে উঠতে পারছি না, তাই একটা দিন পরে ভিডিওটি আপলোড করতে হলো। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর সকলেই সুস্থ আছেন, এই কামনা করে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল সকাল চান হয়ে গেছে, প্রায় আমার তখন 7:30 বাজে। আর সকালে উঠে আগে ঠাকুর পুজো করে নিয়েছি, আর এখন বাজে 11টার মতন। মেয়ে দুটোকেও চান করিয়ে দিয়েছি। তবে আজকে সকাল সকালে রান্না বান্না নেই, হাজব্যান্ডের আছে দোকান পুজো, ও গেছে দোকানে। আর যেহেতু আমরা বাড়িতেই আছি, বড় মেয়েটাকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা। আমাদের ইচ্ছা ছিল ও দোকান থেকে এলে আর বেরোবো আমরা, কিন্তু এতটাই রোদ আর ছোটো মেয়েটারও এদিকে শরীর খারাপ, তো ভাবলাম থাক, বিকালের দিকে আজকে একটু বাইরে বেরোবো। আর বিকালের দিকে বাইরে বেরোবো, একটু কেনাকাটা আছে অনেক কিছু, তো সেক্ষেত্রে বিকালে যাওয়াটাই বেটার হবে, আর এই রোদে যাব না। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আর আপনারাও দেখতে থাকুন। এখন এই যে হাততালি বাজাতে শিখেছে, আজকে সকাল থেকেই লক্ষ্য করছি, এই যে তাই তাই বললেই দেখি তাই তাই করছে। প্রথমে দেখলাম 2-1বার হাতে দিয়ে এরকম বাজাচ্ছে, আর বড় মেয়েটা প্রথম লক্ষ্য করেছে, বলছে মা দেখো বনি কেমন তালি দিচ্ছে। তো সকালে প্রথম থেকে দেখছি তালি দিতে থাকছে, আর প্রথম এই যে একটু একটু করে ওর যে অ্যাচিভগুলো হচ্ছে, তো এগুলো খুবই ভালো লাগছে। যতই এগুলো সামান্য হোক না কেন, এই যে স্টেপ বাই স্টেপ হামাগুড়ি, বাবা মাম্মা এগুলো বলতে শিখছে, আবার এখন হাততালিটাও দিতে শিখছে। মা হিসাবে এগুলো দেখতে তো খুবই ভালো লাগে। আর এগুলো যতই আমরা জানি যে এগুলো স্টেপ বাই স্টেপ করবে, এগুলো স্বাভাবিক, কিন্তু তবুও এগুলোর মধ্যে নানা রকম অভিনবত্ব লুকিয়ে আছে। আর এগুলো যখন ওর একটু একটু করে বেড়ে ওঠার আমরা সাক্ষীও থাকতে পারি, খুবই ভালো লাগে। আজকে যেহেতু আমাদের ভাতটা রান্না হতে একটু দেরি হচ্ছে, তাই আজকে ওকে একটু ডালিয়া খাইয়ে দিচ্ছি, কারণ ওর দোকান পুজো হবে, তারপরে রান্নাবান্না আমি করব, আর ওর খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। এদিকে বেজেই গেছে এখন 12টার মতন, তাই ভাবলাম একটু ডাল আর ওটস আর সবজি দিয়ে একটু খাইয়ে দিই ওকে। শরীরটা এতটাই খারাপ যে 2 দিন হলো পর পর কিছুই খাচ্ছিল না। আজকে তারই মধ্যে একটু সর্দিটা ভালো হয়েছে, তো ভাবলাম এই সিলিকনের চামচটা দিয়েই খাওয়াচ্ছি, কারণ এই যে মুখটা সব সময় চেপে আছে, আর ওই চামচ দিয়ে একদমই খাওয়ানো যাচ্ছে না। আপনারা যারা বলছিলেন যে আপনাদের বেবিরা খেতে চায় না, ওই চামচ না ইউজ করে এইরকম চামচ ইউজ করুন, এতে পরিমাণটা খুবই সামান্য পরিমাণে ওঠে, অথচ ওরা যখন খেতে চাইবে না, সামান্য মুখের কাছে নিয়ে গেলেই মানে আপনার একটু চাপ দিতে পারবেন সামান্য, কিন্তু কষ্ট হবে না বা ওদের লেগে যাবে না, কোনো রকম ভয় থাকবে না যে ওই চামচ দিয়ে খাওয়ালে, যে অন্যান্য যে প্লাস্টিক বা আমরা যে পিতলের চামচ বা স্টিলের চামচ দিয়ে খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সিলিকনের চামচটাতে কিন্তু লেগে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না, আর খুবই ভালো একটা সফট, যেটা আমরা বাচ্চাদের মুখে একটু সামান্য পেস্ট করলে কিন্তু ওদের লাগবেও না, কিছু না। আর এখানে ফলগুলো কাল থেকে এনে পড়ে আছে, কাল রাতে এনেছে, এই যে নিয়ে এসে পড়ে আছে, তো গোছানো হয়নি, ভাবলাম এখন একটু গুছিয়ে রাখি, আর একেবারে ধুয়ে তারপরে রাখবো। এদিকেও ফোন করলো, দোকানটাও পুজো হয়ে গেছে। এখন এই চালটা একটু নিয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিই। আজকে বেশি কিছু রান্না বান্না করব না, প্রতিদিনই আমি এইভাবে চাল নেবার পর আবার এইটাকে ভালো রকমভাবে ভর্তি করে রাখি, আর যখন গামলাতে চাল নিয়ে নিই তারপরে এইরকম 3বার করে রেখে দিই। এই যে চালটা সবসময় ভর্তি করে রাখি, তার মানে যেটা হয় যে লক্ষ্মীর শ্রীবৃদ্ধি ঘটে, মানে কখনো চাল শেষ হয় না। এটার একটা প্রচলন যে আছে, আমার তো মনে হয় এই ধারণাটা এই জন্যই করা, যে আমরা সবসময় যেহেতু ওই অভ্যাসটা করে রাখি যে চালটা ওতে সবসময় ভরে রাখছি, তার মানে যখন চাল শেষ হয়ে যাবে তখন আমরা আগে থেকেই বুঝতে পারবো, আর তখন কিন্তু আমরা নিয়ে চলে আসবো। কিন্তু যখন আমরা ইচ্ছা মতন চাল ব্যবহার করবো, অথচ এইভাবে ভরে রাখবো না, তখন তো অনেক সময় মনে থাকে না। কিন্তু এই অভ্যাসটা থাকলে কি হয়, যে যা আজকে শেষ হয়ে গেল, তার মানে এটা অবশ্যই আনতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। আরও পড়তে বসেছে অনেকক্ষণ, কিন্তু সব ভালো, হাতের লেখা ভালো, মুখস্থ করে ফেলবে ভালো, কিন্তু এই যে লিখবে খুবই স্লোলি, আবার নিজেই বলবে যে আমি তো একটু স্লোলি, কি করব, আমার কাজটাই তো স্লোলি হয়, কুইকলি করতে পারি না। তো সেক্ষেত্রে আর কি ওকে বকা দেবো আর কী বলবো। লিখবে, পড়বে, ঘন্টা 2-3 ঘন্টা ওকে যতক্ষণ বসিয়ে পড়াবেন পড়বে, কিন্তু আর কি বলা যায় বলুন। এই জিনিসটা ওকে একদম ছাড়াতে পারছে না যে একটু তাড়াতাড়ি করে লিখুক। ছোটো মেয়েটাকে চেষ্টা করলাম 2-3বার মাথায় হেয়ার ব্যান্ডটা দিয়ে ফটো তোলে, কিন্তু কিছুতেই হেয়ার ব্যান্ড রাখলো না, দেবার সাথে সাথেই খুলে ফেলে দিল।
তো মেয়েদের একটু সাজিয়ে গুছিয়ে ফটো তুলতে বেশ ভালোই লাগে, কিন্তু এবছর আর হলো না, নেক্সট বছরে ফটো তোলার চেষ্টা করব। তো চলুন এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি, তারপরে বিকালের দিকে মার্কেটে যাব, তারও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্নাবান্নার মধ্যে আজকে করে নিচ্ছি একটু মাছের ঝাল আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব। নববর্ষের দিন সাধারণত মাংস খাই না। এখানে আজকে দিয়ে দিলাম কয়েকটি লেবু পাতা। মাছের ঝালে লাস্টের দিকে এই যে লেবু পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, কিন্তু দিয়ে ওই একটু সামান্য ফুটলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা নিভিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে। এদিকে পটল আলুগুলো আগে ভেজে একটু রেখে দিয়েছি, এরপর একটু কষিয়ে নিচ্ছি। নববর্ষ মানে সবাই কিন্তু বাইরে একটু ঘোরাফেরা বা কোথাও একটু মন্দিরে পুজো দিতে যাওয়া, এই সমস্ত কিছুই করছে আমাদের আশেপাশে যারা সবাই আছেন। ইচ্ছে ছিল আমাদেরও, কিন্তু আর হয়ে উঠলো না। এই দুটো ছোটো ছোটো ছানাপোনা নিয়ে এই গরমে বেরোলে খুবই কষ্ট হবে। তো চলুন আজকে আপনার সাথে শেয়ার করি এই কুমড়া গাছগুলোরে ঠিক কতটা বড় হয়েছে। খুবই যত্ন সহকারে এগুলো কিন্তু বড় করা হচ্ছে। আর এই পাশেও দেখুন কিছুটা পরিমাণে হয়েছে। এগুলো যে আগের বছরেও হয়নি তা না, তবে এবছরের বেশ গ্রোথটা বেশ খুব ভালো রকমভাবে হয়েছে। আর এগুলো কিন্তু মাচা করে তুলতে হবে। এই কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, খুবই ছোট ছোট পরিমাণে হয়ে আছে কলমি শাকগুলো বেশ বড় হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে দেখাই আমগুলো একদম সামনে হয়েছে, যে কেউ কিন্তু হাত বাড়ালেই পেয়ে যাবে, এতটাই নিচের দিকে আবার ঝুঁকে পড়েছে, যেহেতু আমগুলো একটু বড় হয়ে গেছে। তো এটা দেখুন কোনো রকম জুম করছি না, কিছু না, একদম সামনে ঝুলেছে। আবার বেশ কয়েকটি আম দেখলাম সামান্য পচন ধরে গেছে, আবার তার সাথে যে আমগুলো লেগে আছে সেটাও দেখছি পাশ থেকে পচন ধরে গেছে। সেক্ষেত্রে আমি যেটা করলাম, কাঁচি দিয়ে পাশাপাশি যে আমগুলো পচন ধরেছে সেগুলো একটু করে কেটে দিলাম। বেশ কয়েকটি দেখলাম খসে পড়েও গেছে, আবার কিছু কিছু দেখলাম খসে পড়েনি, একটার সাথে একটা আঠার মতন আটকে গেছে। এবছর যেন কি এই ধরনের যে প্রবলেমগুলো একটু বেশি পরিমাণেই দেখা দিচ্ছে। যত দিন যাচ্ছে ঠিক এই ধরনের প্রবলেম গাছগাছালিতেও বেশ নানান রকম আসছে, আর মানুষের শরীরে বা মানুষের মধ্যেও তো আসছে নানান ধরনের, যত দিন যাচ্ছে রোগ জ্বালা এই সমস্ত কিছু। এখানে এই যে মন্দিরটা হচ্ছে দেখুন, এই পুরো পাথরটা কিন্তু আমার হাজব্যান্ড বসিয়েছে। আর এরপর এখানে কিছু বাকি আছে। এটা একদম যদি চারচৌকো শেপে হতো খুবই ভালো হতো। মিস্ত্রি যখন আমাদের মন্দিরটা গাঁথলেন তখন বলা হলো যে একটু ভালো করে বসাতে, কিন্তু উনি আর ভালো করে বসালেন না, বললেন যে হ্যাঁ পুরো চারচৌকো হয়েছে। আর কয়েকদিন ধরে মিস্ত্রি দেখা হচ্ছে, কিন্তু মিস্ত্রি আর আসছে না, আজ যাবো কাল যাবো করছে বলে আমার হাজব্যান্ডে ওই সামনেটা বসিয়েছে। এবার যখন কাটাকুটি করতে হবে তখনই একটু অসুবিধা হবে, দেখা যাক পুরোটা যখন কমপ্লিট হবে বা এরপর যখন মন্দিরটা হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে প্রায় বিকাল 5টার মতন, আর আজকে প্রচণ্ড পরিমাণে গরমটাও পড়েছে। ভাবছিলাম যে দুপুরের দিকে যে বেরোবো বলছিলাম, একদিকে বেরোনো হয়নি, খুবই ভালো, কারণ গিয়েতে একটু ঘুরতে পারতামই না, আর এতটাই গরম পড়েছে যে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসতে হতো। তো বিকালে যে বেরোবো ডিসিশানটা নিয়েছি বেশ বেটার। তো চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক, আর আপনারা আমার সাথে থাকুন। ও গেটে তালাটা লাগিয়ে দিক, আর ততক্ষণে আপনাদের একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই। নানান রকমভাবে কিন্তু এখানে চাষবাস হয়ে থাকে, আর এবারেও হয়েছে। তবে সামনের যে জমিটা ওখানে কিন্তু আর এবছর চাষ হয়েছিল, কিন্তু এতটা পরিমাণে যে শাক হয়েছিল, ওই যে বড়মা শাক এবং শিপুনি শাক, এবং সবাই তুলতে আসছিল বলে কি করেছে ওনারা ঘাস মারার ওষুধ দিয়ে দিয়েছে, কারণ বারবার যদি সকলেই জমিতে নামেন তো সেক্ষেত্রে জমিতে প্রবলেম হবে। এবারে চলে এলাম এই দোকানে, এটা আমার হাজব্যান্ডের দোকান। তো দোকানের ভেতরে আর পুজো হবার কোনো পজিশান নেই, 2-3 জন এখানে যে দোকানদার আছে সবাই মিলেই এবারে পুজোটা করছে। খুব একটা বড় করে হয়নি এবছর, একদম ছোটো করে। তো পাশে ওনাদের দোকানেই হচ্ছে। সকালে তো পুজো হয়ে গিয়েছিল, আর এখন এই বিকালের দিকে যে পুজোটা হচ্ছে, এখন সুতো কেটে আর আরতি আরে যা সমস্ত কিছু করার করে নেওয়া হবে। আর এটা আমার বাপির দোকান। এটা আমার বাপির দোকানে আছে ওই গরু, ছাগল, পাখি, মুরগি, মাছ, এই সমস্ত খাবার। এটা আমার হাজব্যান্ডের দোকান থেকে একটু সামান্য দূরে খিরিস্তলায়, বরগাছে যে খিরিস্তলা হয় সেখানে। এখানে পাইকারি এবং খুচরো সমস্ত কিছুই মাল দেওয়া হয়। ওই একই জায়গায় যেহেতু আমি একটু আশপাশটা গেলাম, আর ওখানেও গেলাম, তখনও দেখলাম ওখানে পুজো হচ্ছে, তাই ওখানেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম।
এদিকে কাউকে আর পেলাম না যে শাঁখ বাজানোর মতো, তো আমার হাজব্যান্ডে শাঁখ বাজাচ্ছে, আর মেয়েটা আমার কোলেই আছে, ও গিয়ে থেকে এখানে গরম থাকতেই চাইছে না, আর আমি নিয়ে একটু ঘুরছিলাম। আর একটা যে দাদা আছে উনি মোটামুটি সমস্ত ঠাকুর পুজোর জোগাড় আরে করেছে, আমরা যাবার আগেই দেখলাম করে নিয়েছে। ও শুধু এদিক ওদিক দেখছে, কাউকে তো ঠিক ওই দিকে চেনে না। ঠাকুরমশাই একটা জিনিস ভুল করেছেন, চিঁড়ে মুরগিদের চিঁড়েটা যে আগে ধুয়ে নিতে হয়, চিঁড়েটা কোনো রকমভাবে কিছু ধোয়নি, কিছু না, চিঁড়েটার ওপরে যে সমস্ত কিছু জিনিসপত্র যা মেশানোর, ওই গুড়, বাতাসা, তারপরে আপনার দই, সমস্ত কিছু মিশিয়ে প্রসাদ বানিয়ে দিয়েছেন, কিন্তু কোনো রকম ধোয়েনি, কিচ্ছু নাই, মানে খাওয়াই গেল না। তারপরে ওখানে পুজো হয়ে যাওয়ার পর এলাম ওই শোরুমে। চলুন আপনাদের সাথে দেখানো যাক আমরা কোন ফ্রিজটা নিয়েছি। একদম শত শেষে যে রেড কালারের যে ফ্রিজটা আছে ওই ফ্রিজটাই নিলাম। এই একদম সামনের এই ফ্রিজটা, এটা যেটা আমার মেয়ে খুলছে, দেখুন ও ওপেন করছে। ওকে বললাম ওপেন করতে, ওর গায়ে এতটুকু জোর নেই যে ওপেন করবে, আমাকে বলছে যে ওপেন করে দেখাও মা তুমি। লাস্টে কী করবো, ওই যা হোক করে আমি বড় ছোটো মেয়েটাকে নিয়ে আছি, বাম হাতেই ফোনটা ধরে আছে, ডান হাত দিয়ে ওপেন করলাম। ওখানে গিয়ে ওর খিদে তো পেয়ে যাবেই, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, আর বাড়ি থেকে আসবার সময় খাইয়ে নিয়ে এসেছি, আর শোরুমে গিয়েই এক পাশে বসিয়ে ওকে খাইয়ে দিলাম। খিদেটা যেহেতু খুবই পেয়েছে, আর খাবারটা আমি খুব বেশি পরিমাণেও নিয়ে যাইনি, একটু কম পরিমাণে নিয়ে গিয়েছিলাম, ভাবলাম ওর তো এক্ষুনি খাওয়া দাওয়া, মানে এক্ষুনি ঘোরা হয়ে যাবে, চলে আসবো। তো তবুও বাইরে যেহেতু বেরিয়েছি, খাবারটা নিয়ে গেলাম, ওই একবার খাবে ঠিক সেই রকম। এবারে ওই রকম নিয়ে গেলে আর হবে না, বাইরে গেলে তো একটু অসুবিধা হবেই, কখনো কম বেশি তো সময় লেগেই যায়, মোটামুটি 2 বারের খাবার একদম নিয়ে যেতেই হয়। আর মম কেয়ারটা নিয়ে গিয়েছিলাম, তাড়াতাড়ি খাইয়ে দিতে সুবিধা হয়। আর ওর যে ফিটার বোতলে একদমই খেতে চায় না, ফিটার বোতলে কোনো দিনই আজ পর্যন্ত খেলো না। ওই যদিও বা ফিটার বোতলে আমি ভরে দিই, আবার আমাকে বার করে খাওয়াতে হয়, ফিটার বোতলে শুধুমাত্র দুধটাই খায়। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে নিয়ে হাসি খুশি থাকুন।